ঘড়ি বলছে এখন টাইমিং হচ্ছে 12:38, যদিও আমরা আরেকটু আগে বেরিয়েছি কারণ মাকে আমরা পিক করলাম। তো তারাও মন্দিরে আগে নমস্কারটা সেরে নিয়ে যাবো কোথায় করতে করতে জয়প্রস্তাব মন্দির জয়। তারাও ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে আমরা রেডি হয়ে, এই যে মাম্মা, এই যে মাকে পিক করেছি যেটা বলছিলাম, এই হচ্ছে অভি। এবার আমরা যাচ্ছি এখন, দেখতেই পেলে কখন ছুটিটা পেয়েছি বলে ভাবলাম ওটাকে একটু যদি কাজে লাগানো যায় কোনোভাবে, আসলে সেই জন্য। তো সামার ভ্যাকেশনটা পড়েছে, আর সবচেয়ে বড় কথা সামার ভ্যাকেশনের ছুটিটা নয়, আসলে মাম্মার যে টিউশন সেটার থেকে ছুটিটা পেয়েছি, সেই জন্যই আসলে এই ডিসিশনটাও হট করে নেওয়া। তো এখন চলেছি মন্দারমণির পথে, সাথে থাকো, দেখতে থাকো। 2:13 আমরা এখন শের বেঙ্গল কোলাঘাট ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে গেছি। 2:13 বলছে, ফটো সেশন চলছে। এদিকে তাকাও। এই হচ্ছে শের বেঙ্গল। আমরা মোটামুটি এখন মন্দারমণির দিকে বা দীঘার দিকে যেদিকেই যাই না কেন, সেদিকে আসলে এখন কোলাঘাটে না দাঁড়িয়ে কোলাঘাট থেকে একটু এগিয়ে শের বেঙ্গল এই জায়গাটাতে এসে দাঁড়াই, বেশ ভালো লাগে। বাচ্চাদের জন্য এখানে দোলনাগুলো রয়েছে, বাচ্চা কেন আমরা বড়রাও বসতে পারি, আর বিশাল বড় একটা পার্কিং জোন রয়েছে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ফেভারিট ওদের। এসি নন এসি দুটোই রয়েছে, সাথে থাকো, দেখতে থাকো। এখানে ফ্রুটসের অনেক রকম আইটেমস রয়েছে, ফ্রুট জুসের জন্য। ক্যাডবেরিগুলো কি সুন্দর, দেখেই ভালো লাগছে। চলো, এসি নন এসি দুটোই রয়েছে, তো আমরা অবশ্যই এসিতেই ঢুকবো। এই হচ্ছে এসি জোনটা, এই হচ্ছে এসি জোনটা, ইউনিটটা। তোমরা ঢুকতে গেলে দেখতেই পারলে যে ঢুকতে গিয়ে যে প্রথমেই পড়বে হচ্ছে নন এসি, আর তারপরে একটু এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে এসি। এই হচ্ছে এরকমভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেশ বড় আসলে। আমরা আজকাল প্রায় এসে, আমি যে তোমাদের আগেও বললাম যে শের বেঙ্গলটা এক তো বিশাল বড় একটা পার্কিং জোন, সেটা এখন একটা ম্যাটার করে। তো পার্কিং জোনটা বেশ একটু বড় হলে বেটার হয়। আর যেটা রয়েছে সেটা হচ্ছে এসি নন এসি দুটোই অপশান রয়েছে, বড় বেশ অনেকটা বড় ইউনিটটা, সেই জন্য বেশ ভালোই লাগে ব্যাপারটা। তো নর্মালি আমরা যখন কলকাতা থেকে টুয়ার্ডস দীঘা বা মন্দারমণি যাই, তখন আমরা শের বেঙ্গলটাকে প্রেফার করি সবসময়। সাথে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, প্লেন রাইস, এটা অবশ্য আমার জন্য। আর এই হচ্ছে এগ কারি। এগ কারি তো অবশ্য দুটো করে পোর্শন যেমন থাকে, স্যালাড, তন্দুরি রুটি, আর এখনো পর্যন্ত সবজিটা দেয়নি, সবজিটা আসছে। এই যে মাম্মা খাচ্ছে, যথারীতি মাম্মার এক্সপ্রেশন দেখো, সব জায়গায় সেম থাকে। মাম্মা কেমন হয়েছে? আজকে এক্সপ্রেশনটা বললাম তাই জন্য বললো ভালো হয়েছে, অন্য সময় তোমরা এতদিনে দেখে অভ্যস্ত হয়ে গেছো। মা কেমন হয়েছে? খুব ভালো বলেছে। এখন দীঘা মন্দারমণি আসার আমাদের কলকাতা শহরে ঘোরার মধ্যে মনে হয় না খুব একটা বেশি ডিফারেন্স আছে। আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কারণ মোটামুটি আমরা 45 মিনিটস ম্যাক্স টু ম্যাক্স বোধহয় শের বেঙ্গলে আমরা ছিলাম লাঞ্চটা করার জন্য। 12:30টায় স্টার্ট দিয়েছি, নন্দকুমার ঢুকলাম এখন 3:40। তাও আমরা কিন্তু একেবারে নর্মাল স্পিডে গাড়ি চালাচ্ছি, তো সেক্ষেত্রে রাস্তা অসম্ভব ভালো। দেখো তোমরা, তোমাদের একটু দেখাই। নন্দকুমার ঢুকতে গিয়ে আমাদের কতক্ষণ লাগলো? 12:30 থেকে এখন ধরো জাস্ট 3:30 আর কি, 3:41। তো কতক্ষণ লাগলো? 12:30, 1:30, 2:30, মানে 3:30, 3 ঘন্টা লেগেছে আমাদের জাস্ট কলকাতা থেকে নন্দকুমার ঢুকতে। সঙ্গে কিন্তু আমাদের 45 মিনিটস বাদ দিতে হবে, যেখানে আমরা কিন্তু ব্রেক নিয়েছি শের বেঙ্গলে। তোমাদের যেটা বললাম, যারা আসো জানো এই রুটে, আমার নতুন করে বলার কিছু নেই, তবু আর রাস্তাটা শুধু দেখো, একেবারে কি বলবো, এক ঘর রাস্তা একেবারে। মানে তবে কিন্তু বলবো যে প্রচুর ক্যামেরা রয়েছে কিন্তু রাস্তায়, যদি নিউ আপডেট বলতে কিছু থাকে, রাস্তা যেমন অসম্ভব ভালো হয়েছে সেটা নিয়ে কিছু বলার নেই, তেমনি বলবো যে প্রচুর কিন্তু ক্যামেরা রয়েছে। তো ডেফিনেটলি স্পিড লিমিট রাখা আমাদের সবার কর্তব্য, সবার দায়িত্ব। তবুও মাঝে মধ্যে তো আমাদেরও ইচ্ছে হয় আর কি। যেমন আজকে ওয়েদারটা জাস্ট অসম হয়ে গেছে এখন, তো তোমাদের দেখতেই পেলে একটা মেঘলা ওয়েদার হয়ে গেছে।
আর সঙ্গে যেটা রয়েছে বললাম, আবার রিপিট করি, সেটা হচ্ছে প্রচুর ক্যামেরা রয়েছে, কিন্তু এটা মাথায় রেখে চলতে হবে আর কি। যদিও আমরা সবাই নিশ্চয়ই মেনে চলবো, এটাই রুলস রেগুলেশন, আমরা ডেফিনেটলি মেনটেন করবো, তবুও একটু বলে রাখলাম আর কি নিউ আপডেটের মধ্যে। সাথে থাকো। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, কি বলবো ভাই, একেবারে এক ঘর একেবারে রাস্তা। আর সঙ্গে ওয়েদারটা তোমাদের কথা যেটা বলছিলাম, প্রচন্ড রোদ গরম যা বলো কিনা সবটাকু নিয়ে বেরিয়েছিলাম, আর এখানে এসে পুরো মেঘলা। যারা এর মধ্যে ঘুরে গেছো তারা তো জানোই, তাদেরকে নতুন করে আপডেট দেওয়ার কিছু নেই। না হলে মোটামুটি কিন্তু 4 ঘন্টায় দীঘা পৌঁছানো এখন কোনো ব্যাপার নয়। দীঘা বা মন্দারমণি যেটাই বলো কিনা, পৌঁছানো কোনো ব্যাপার না। আমি অবশ্যই আপডেট দিতেই থাকবো, সাথে থাকো তোমরা। লাস্ট মার্চে, মানে লাস্ট ইয়ার মার্চে ঘুরে গেছি, 23rd মার্চ হবে না, ভুল বলছি, এপ্রিল মেই হবে মোস্ট প্রবাবলি। কিন্তু এই ব্রিজটা আমাদের চোখে পড়েনি। কারা কারা দেখেছো আর ব্রিজটার নাম কি অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো। আমি তো ফার্স্ট টাইম দেখছি, নামও তো কোথাও দেখতে পাচ্ছি না, জানি না অবশ্য আগে পাবো কিনা। শুনেছিলাম ব্রিজ হয়েছে, দেখছি এখন রেল লাইনের ওপর একটা, হ্যাঁ রেল লাইনে একটা জ্যাম লাগতো, যেটা কিন্তু অভি বলতেছে। অভি ঠিক বলছে কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তার উপর দিয়ে দেখো, ও হ্যাঁ ঠিকই বলছে অভি, একদম পারফেক্ট বলছে। নিচে হচ্ছে রেল লাইন, তার উপরে কিন্তু ব্রিজ হয়ে গেছে, আর দাঁড়াতে হবে না রেল লাইনের অপেক্ষায়। ব্রিজ পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আমরা চলেছি ব্রিজ দিয়ে। এই কারণেই আমি তখন বললাম যে কিনা কলকাতায় যেতে গেলে আমাদের যা সময় লাগে এখন এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্ট টু কলকাতা, মানে একেবারে স্প্ল্যানেড চত্বর বলছি আমি, যে সময়টুকু আমরা সিগনালে এখন দাঁড়িয়ে তারপরে গিয়ে পৌঁছাই, গিয়ে যে জায়গার সময়টা দাঁড়ায়, তার সাথে মনে হয় একটু যোগ করলেই আমরা পৌঁছে যাব এখন দীঘা মন্দারমণি। ইনফ্যাক্ট পুরীতেও তাই, পুরীর রাস্তাও আমি যা দেখে এসেছি লাস্ট মার্চ মাসে, সে একদম সাংঘাতিক ব্যাপার স্যাপার। চলো ব্রিজ থেকে নেমে গেছি। ব্রিজটার নাম অবশ্যই আমি দেখতে পাইনি, যারা জানো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও, সাথে থাকো। পটাশপুর দীঘা থেকে কিন্তু আরো একটা ব্রিজ রয়েছে, দেখো অবশ্যই পেছনে আরো একটা ব্রিজ আমরা ফেলে আসলাম, যেটাতে কিন্তু টোল চালু হয়নি, হবে সেটা বুঝতে পারলাম, এখনো চালু হয়নি, এই জন্য ওটাকে আমি আর ভিডিও করলাম না। এখানে দেখো আরো একটা ব্রিজ হয়েছে। মাখন তো একেবারে রাস্তা, সেটা আর আমি কি বলি, সে তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে মাখন রাস্তা, তারপরে ব্রিজ, একদম একাকার ব্যাপার আর কি, একাকার ব্যাপার আসলে। মন্দারমণি এখন এই বাইপাসটা ধরে যেতে কিন্তু ভিউটা অনবদ্য। যদিও আমার এর উপরে একটা ব্লগ এর আগেও রয়েছে, তবে সেটা 2023 আর এটা 24, তো সেই জন্যই আবারও করা। দুপাশে একেবারে সবুজের সমারোহ, যেদিকে তাকাবে শুধু সেদিকে শুধু সবুজই সবুজ। অন্তত কলকাতা থেকে যদি আসি আমরা, তাহলে আমাদের অন্তত চোখে অবশ্যই আনন্দ অভিযান শুরু হয়ে যায় বলতে পারি। রাস্তাটা বেশ ভালো, তবে একটু সরু এই আর কি, কিন্তু সেই জ্যামজটটা উপেক্ষা করার জন্য কিন্তু এই রাস্তাটা মোস্ট প্রবাবলি তৈরি, আশা করি এইরকম ধারণা থেকেই তৈরি করা, এক্সাক্ট আমি জানি না, তবুও বলছি, ভুল হলে তোমরা অবশ্যই শুধরে দিও। এই হচ্ছে রাস্তাটা। তবে এবার দেখছি এখানে বেশ খানাখঞ্জ হয়েছে মাঝখানে রাস্তাতে, যেটা আমরা লাস্ট টাইম এসে এই খানাখঞ্জগুলো পাইনি। তবে এই রাস্তাটা আমার বিশেষ করে ভালো লাগে এই সবুজের সমারোহের জন্য। সুন্দরী গাছের পুরো ঝাড় একেবারে এখানে, তো সুন্দর রাস্তাটা। তাজপুর দীঘা, এই হচ্ছে আমরা যে বাইপাস বিচটা এখন জানি, এই সেই হচ্ছে বাইপাস বিচটা এখন হয়েছে।
না করে আশা করি তোমরা সবাই হয়তো ব্লগটা পুরোটাই দেখেছো, সেটা আমি আশা রাখছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কিন্তু। আর পরের ব্লগে কিন্তু অবশ্যই আসতে চলেছে সেটা হচ্ছে একেবারে হোটেলের ডিটেলসটা পুরোটা। অবশ্যই চোখ রেখো। আর দেখতেই পাচ্ছ মন্দারমণি থেকে আমরা পৌঁছানোর আর কিছুক্ষণের মধ্যেই, এবং অলরেডি কিন্তু সমুদ্র দর্শন শুরু করে দিয়েছি। যতই দেখি না কেন আশ তার আর মেটে না। চলো, সানসেটের পর্ব চলতেই থাকবে, শুরু হয়ে গেছে। ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।